নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখনীতে রয়েছেন প্রিয়স্মিতা তেহজিব রায়। পর্ব ৬৫। দেওয়ালঘড়িতে ঘণ্টার কাঁটা তখন রাত ২টা ছাড়িয়ে ২:৩০ কাঁটায় টিকটিক করছে। বাড়ির বাচ্চারা সহ আত্মীয়দের অনেকেরই চোখে হালকা হালকা ঘুম নেমে এসেছে। শেখদার বাড়ির ড্রয়িং রুমের সোফায় চিটপাটাং হয়ে যেদিকে পারছে ঘুম দিচ্ছে। তমায় উঠে পড়েছে অরণ্যের কোলে। রাদীপ, সাফিদ, সমুদ্র, ধীরা, তরি, অভ্র, শুভ্র সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন। যদি এখনও কর্তা, গিন্নি, প্রণয়, প্রেম, প্রীতম সহ অনেকেই জেগে যাচ্ছে, চা খাচ্ছেন, আড্ডা দিচ্ছেন। দেবী মেহমান বিদায় তাকে একটা বাজারের সাথে সাথে ঘরে পাঠিয়ে দিয়েছিলেন অনুশ্রী বেগম। কিন্তু এত বড় ঘরে একা একা দেবীর কিছুতেই ভালো লাগছে না। এই বাড়িতে আসার থেকে আবির্ভাবের আর দেখাই মেলেনি। লোকটা যেন গর্বের মতো উবে হাওয়া হয়ে গেছে। দেবী বিছানায় শুয়ে শুয়ে মোবাইল ফোনে রিলস স্ক্রল করছে আর মাঝে মাঝে একটা দুটো হাই তুলছে। এভাবে বসে থাকতে থাকতে কখন জানি চোখ লেগে এলো। দেবীর ফোনটা হাত থেকে পড়ে গেল। অ্যালিমিট ঘুমটা খুব বেশি হতেই আকস্মাৎ ধরাম করে দরজা করার শব্দে কাঁচা ঘুম ভেঙে এলো। দেবী ধরফড়িয়ে শোয়া থেকে উঠে বসলো। দুই হাতের চোখ কষলে সামনে তাকাতে আটকে উঠলো। আবির্ভাব টলছে এলোমেলো পায়ে। এক পা সামনে এগোতেই দুপা পিছিয়ে যাচ্ছে। চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো লাল। আবির্ভাবে এই বিধ্বস্ত বেহাল অবস্থা দেখে মুখ হা হয়ে গেল দেবীর। ভাবনার চিন্তা ফেলে দ্রুত বিছানা থেকে নেমে এলো। ছুটে গিয়ে চাপটা তুলো আবির্ভাবকে। শক্তিশালী মাদকের নেশার বুঁদ হয়ে আছে আবির্ভাব। তবু ভালোবাসার নারী ব্যতীত অন্যের স্পর্শ সহ্য হলো না আবির্ভাবের। ঝাড়া মেলে দেবীকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে দুই পা পিছিয়ে গেল। নেশা জড়িয়ে ওঠে হুঁশিয়ারি দিয়ে উঠল, ডোন্ট টাচ মি। আবির্ভাব অবাক হলো, দেবী অবাক হলো। আবারও কাছে এসে আবির্ভাবকে চাপড়ে ধরল। ঈষৎ ক্রোধ প্রকাশ করে বলল, সবসময় জেদ করবে না আবির্ভাব, আপনি নিজের মধ্যে নেই। আবির্ভাব পুনরায় দেবীর হাত ছাড়িয়ে দিল। অস্পষ্ট কণ্ঠে ভিড় বেড়ালো, একদমই ছুবে না আমায়। আমাকে ছোঁয়ার অধিকার কারো না বললে দূরে সরে যেতে নিলেই বিছানায় হিরে ধাক্কা খেয়ে ধপাস করে উল্টে পড়ে গেল। আবির্ভাবে এই নিত্য অবহেলায় ভীষণ খারাপ লাগলো দেবী। এ মানুষটা সবসময় এমন করে, নেশায় ডুবে থাকে, তবুও একটু স্পর্শ করতে দিচ্ছে না, যাতে মাতাল তালে ঠিক। দেবী এসব বাধা নিষেধ শুনল না। বিছানায় উঠে বসে আবির্ভাবের শার্টের বোতাম খুলতে লাগলো। কঠোর কণ্ঠে বিরক্তি প্রকাশ করে বলল, একদম গায়ের জোর দেখাবেন না আবির্ভাব। আমি আপনার বিবাহিত স্ত্রী, আপনাকে স্পর্শ করার আমার সব রকম অধিকার আছে। একটা বোতাম খুলতেই আবির্ভাব দেবীর হাত চেপে ধরে আটকে দিল। রাগান্বিত কণ্ঠে বলল, বললাম না শুয়ে না আমায়, আমাকে তোমার মতো ছেড়ে দাও, আমি এখানে শুয়ে পড়বো, আমি কাউচে আছি বলে গায়ে সবটুকু জোর লাগিয়ে উঠে বসলো আবির্ভাব। দেবী কিছু বলতে নিলে হাত উঁচিয়ে থামিয়ে দিল। কঠিন নিষেধাজ্ঞা জারি করে বলল, কোনো অবস্থাতেই আমায় ছুঁয়ো না, আমি এখনও প্রস্তুত নই তোমাকে গ্রহণ করতে। তা আমি না বলা পর্যন্ত আমি টাচ করো না বলে টলবলে পায়ে কাউচে গিয়ে শুয়ে পড়লো আবির্ভাব। সে বেশি কথা বাড়াতে চায় না। দেবী ভীষণ অপমানিত বোধ করলো। বিয়ের এতগুলো দিন হয়ে গেছে, সে কি কখনোই আবির্ভাবকে কোনো কিছু নিয়ে জোরাজোরি করেছে, নাকি আবির্ভাবের মতের বিরুদ্ধে কিছু করেছে? তাহলে এই মানুষটা এমন কেন? সুমিষ্ট আজানের ধ্বনিতে ঘুম ভেঙে গেল প্রিয়তার। পাশবালিশে জড়িয়ে ফের চোখ বুজে খুব কাছে পিঠের কোনো মসজিদ থেকে সুস্পষ্ট আজানের ধ্বনি এসে কানে লাগছে। প্রিয়তা 2 মিনিট চোখ বুজে পড়ে যাচ্ছে। অলসতা তাকে ঘিরে আছে, কিন্তু ফজরের নামাজ আদায়ের তাড়নায় আড়মোড়া ভেঙে উঠে বসলো। পাশবালিশটা বুকে আঁকড়ে ধরে চোখ বন্ধ করে ঝিম মেরে পড়ে থাকে কিছুক্ষণ। অন্ধকারে হাতের তালু কেমন চুলকাচ্ছে, টান টান অনুভূত হচ্ছে। কয়েক মুহূর্ত পর অলসা ছেড়ে বিছানার মায়া ত্যাগ করলো প্রিয়তা। লম্বা চুলগুলো হাত দিয়ে পিছিয়ে পিছিয়ে দিয়ে খোপা করে ঘরে সব লাইট জ্বালিয়ে দিল। ঘুমের রেশ এখনো কাটেনি পুরোপুরি, তাই 2 হাতের চোখ ডলে উজু করার উদ্দেশ্যে পেছন ফিরে তাকাতেই চোখ ছানা বড় হয়ে গেল প্রিয়তার। অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল বিছানার দিকে। সাদা বিছানায় এক সাইডে 20 থেকে 25টি শপিং ব্যাগ পড়ে আছে। ব্যাগগুলো দেখে ভীষণ অবাক হলো প্রিয়তা। মাথা চুলকে ভাবলো, এগুলো এখনো এলো কিভাবে? ঘুমের সময় তো এসব দেখিনি। প্রিয়তা ভাবনা ছেড়ে এগিয়ে গেল শপিং ব্যাগগুলোর কাছে। বিছানায় বসে একটা ব্যাগের দিকে হাত বাড়াতেই পুনরায় থক মেরে গেল প্রিয়তা। আচমকা নজর পড়ল নিজের হাতের দিকে। এবার সে বিস্ময়ের অন্ত রইল না প্রিয়তার। সে চোখ বড় করে নিজের হাত দুটো চোখের সামনে মেলে ধরল। ফর্সা হাতে চামড়ায় অকল্পনীয় সৌন্দর্যে ফুটে উঠেছে টকটকে লাল রঙা মেহেন্দি। প্রিয়তা হতবাক হয়ে চাইয়ে রইল নিজের হাতের পরিবর্তনে। ঘুমের সময় ও তো সাদা ফকফকে ছিল,
অথচ এখন হাতে দুটোই এত সুন্দর রং এসেছে যা অকল্পনীয়। কারো কারো মেহেন্দির রং গাঢ় হতে হতে কুচকুচে কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না। কিন্তু প্রিয়তার হাতের রং যেন রক্ত মেশানো। প্রিয়তা হাত দুটো নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিল। হালকা অর্গানিক মেহেন্দির স্মেল আসছে। কিন্তু এগুলো পড়ালো কে? কিছু একটা আন্দাজ করে প্রিয়তার শরীরের পোষণ দাঁড়িয়ে গেল। চোখ মুখে খেলে গেল লাজুক হাসি। রক্তিম থেকে ফুটে উঠল উচ্চারিত শব্দ, প্রণয় ভাই। কিন্তু প্রণয় ভাবতে প্রিয়তার মুখ মলিন হয়ে যায়। মন খারাপের কালো মেঘ ঢেকে গেল হৃদয় আঙ্গিনায়। মন বলছে আর যাই হোক, প্রণয় নাই, উনি কখনই আসবেন না। আবার মনে হয় এ বাড়িতে এত যত্ন নেওয়ার, এত ভালোবাসা দেখানোর কেই বা আছে। ভাবনা চিন্তার দোলাচলে হারিয়ে গেল প্রিয়তা। কয়েক মুহূর্ত পর ভাবনা চিন্তায় ছেড়ে বসে পড়লো। উঠে ওয়াশরুমে চলে যায়। উঁচু করে এসে নামাজ আদায় করে নেয়। মোনাজাতে শেষে জায়নামাজ গুছিয়ে রেখে জানালার মুঠো মুঠো পর্দাগুলো সরিয়ে দেয়। বাইরে এখনও নিকষ কালো অন্ধকার। প্রিয়তা ফের বিছানায় এসে বসলো। একে একে শপিং ব্যাগগুলো খুলে দেখলো। প্রথম 5টা শপিং ব্যাগে 5টি ভিন্ন ভিন্ন ডিজাইনের পাকিস্তানি 3 পিস। পরের 5টা ব্যাগে 5টি ডিজাইনের শাড়ি। প্রত্যেকটার অন্তত নিখুঁত ও সুন্দর, দেখে বোঝা যাচ্ছে কেউ হয়তো খুব যত্ন নিয়ে বেছে কিনে নিয়েছে। পরের 5টা ব্যাগে 5টা ড্রেসের সাথে ম্যাচিং 5 জোড়া জুতো, প্রত্যেকটা প্রিয়তার গায়ের মাপের সাথে সাথে। পরের 5টা ব্যাগে ড্রেসের সাথে ম্যাচিং করা 2 ডজন চুড়ি, 2 ডজন করে চুড়ি, ইয়াররিং, পেন্ডেন্ট, ঝুমকো, ফিঙ্গার রিং, টিপ। এত কিছুতে কি প্রিয়তা পুরোই শকড। সে কোনটা ছেড়ে কোনটা দেখবে আর কোনটা ছেড়ে কোনটা পড়বে ভেবে কঠিন কনফিউশনে ভুগে মরছে মেয়েটা। এক একটা জিনিসই তার পছন্দ হয়েছে বলে ভুল হবে, খুব পছন্দ হয়েছে। প্রিয়তা এবার আর কোনো সন্দেহ নেই এগুলো কার পক্ষে থেকে এসেছে। প্রিয়তা ভীষণ খুশি হলো। পাকিস্তানি ড্রেসগুলোর মধ্যে থেকে একটা হোয়াইট ড্রেস হাতে নিয়ে উঠিয়ে গেল। সাথে সাথেই কাপড়ের ভাঁজ থেকে একটা নীল চিটকুট খুলে পড়লো প্রিয়তার চোখের সামনে। প্রিয়তা কৌতূহলী নিয়ে ছেঁড়া খুলে দেখলো। নীল কাগজের ভাঁজে গুটি গুটি ইংরেজি অক্ষরে লেখা, স্মল গিফট ফর মাই প্রিন্সেস। কাগজটা প্রিন্ট করা, তাই হাতের লেখা চিনতে পারলো না প্রিয়তা। তাতে কি, প্রিয়তা যা বোঝার বুঝে গেছে। কারণ মানুষটা মুখে যত অস্বীকার করুক, সে তো জানে তাকে এতটা ভালোবাসা দেখানোর মানুষ এই বাড়িতে কেউ নেই, এই ত্রিভুবনেও আর কেউ নেই। প্রিয়তা প্রত্যেক জিনিস সযত্নে নিজের আলমারিতে তুলে রাখলো। সাদা ড্রেসের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে বলল, ভালো তো, তুমি আমাকে ঠিকই ভালোবাসো জাদু, শুধু স্বীকার করতে চাও না। ওকে, কোনো ব্যাপার না। এখন থেকে তোমাকে সব কিছু স্বীকার করাটা গুরুদায়িত্ব আমার। তোমাকে এমন জ্বালাবো যে তুমি বাধ্য হবে। প্রিয়তা সব কিছু দাঁড়িয়ে মনে মনে একটা মুখ্যর প্ল্যান কষে ওয়াশরুমে ঢুকে পড়ল। মিনিট কুড়ি লম্বা সাবান নিয়ে বের হলো প্রিয়তা। শুভ্র রাঙা রঙে জড়ানো শুভ্র ড্রেসটার প্রিয়তার সত্যি প্রিন্সেসের মতো লাগছে। উজ্জ্বল গৌরবর্ণ শরীরের সাথে সাদা ড্রেসটা মিলেমিশে একাকার। প্রিয়তা টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বারান্দায় গেল। প্রায় ভোর হয়ে এসেছে, চারপাশে আলো ফুটে উঠেছে একটু একটু করে। প্রিয়তা বারান্দার রেলিংয়ে হাত রেখে সামনে দৃষ্টিপাত করতেই সকাল সকাল চমৎকার এক দৃশ্যতার মন ভালো হয়ে গেল। প্রিয়তার বারান্দার নিচে থেকে কিছুটা সামনেই শেখদার বাড়ির 400 বছর পুরাতন রক্তবদ্ধ পুতুল, যা কালচে জলে লাফিয়ে লাফিয়ে পড়ছে বাচ্চারা। বাচ্চাদের আনন্দ উল্লাস, কিলকিলে হাসির পূর্ণ উচ্ছ্বল ধ্বনি আর কানের পানির কলকল শব্দে মনে হচ্ছে সত্যি আজ ঈদের দিন। অর্ণ, সমুদ্র, তন্ময়, রাফিদ, সাদিফ সবাইকে পানিতে ঝাপাঝাপি করতে দেখে উচ্ছ্বাসিত হয় অবনী। মামাদের সাথে সাথে পানিতে নামার বায়না ধরে বসে। ওবেরাজের হাত ঝাঁকানি খেয়ে বলে, বায়না, আমিও নামবো, বলে হুড়মুড়ি দিয়ে যেতে নিল। খপ করে অবনীর ছোট ছোট 2 হাত ঝাপটে ধরল অভিরাজ। ভয়তো চোখে তাকে বলল, একদম নলবি না, ওখানে পড়লে একদম ডুবে যাবি। এটা শুনে অনেক গভীর। অবনী আড়ছোড় বান্দা, নাক মুখ ফুলিয়ে বলে, না আমি যাব, ছাড়ো আমায় মামু, বলে তন্ময়কে ডাক দিতে নিল অবনী। তন্ময় অরণ্যের সাথে মাঝ পুকুরে সাঁতার রেস করছে। অরণ্য তন্ময়ের মুখের ওপর একটা বিরাট অফার ছুড়ে দিল, বলল, পার্টনার, আজ যদি আমাকে হারাতে পারিস তবে আমার গার্লফ্রেন্ড নাম্বার 575কে তোকে গিফট করব। যা। তবে ভ্রুবা কি বললো, ভেবে বলছো? অরণ্য বাঁকা হেসে জবাব দিল, 100%। অরণ্য শিকদার কখনো ফাঁকা আওয়াজ দেয় না। তন্ময় বাঁকা হেসে 2 হাত মিলাতে লাগলো, যার অর্থ ডিল ডান। শুরু হলো আবার তাদের প্রতিযোগিতা। পানি শব্দে তন্ময় শুনতেই পেল না অবনীর ডাক। অবনী এবার কান্না পাচ্ছে।
অভিরাজ অবনীর গাল দুটো ধরে শিশুটার ভঙ্গিতে বলল, কাঁদিস না লচ্চুগুলো, বল তোর কি চাই। অবনী জলে জলে চোখে তাকিয়ে একটা লাল পদ্মের দিকে ইশারা করলো। অভিরাজ মিষ্টি আসলো, একটু এগিয়ে পরের দিক থেকে একটা লাল পদ্ম তুলে অবনীর হাতে দিল। সাথে সাথেই খিলখিল করে হেসে উঠল অবনী। অভিরাজও খুশি হলো। শিকদার বাড়ির পদ্ম পুকুর 20 ফিট গভীর, তাই খুব সাবধানে ঝাপাঝাপি করছে সবাই। পানির কলকলে চারপাশ তুমুল শব্দে মুখরিত হচ্ছে, যা হয়তোবা বাড়ির সামনে থেকেও শোনা যাচ্ছে। প্রেম আর প্রীতমে এসে যোগ দিল সবার সাথে। প্রেম চিৎকার দিয়ে সবার উদ্দেশ্যে বলল, একটু আস্তে ঝাঁপাও ভাই তোমরা, এবার বাড়িতে বাঘসিংহ আরও অনেকেই আছে, একবার চলে এলে জাপটে পিঠের ছাল তুলে নেবে। সবাই শুনলো, কিন্তু নিজেদের আনন্দ দমালো না। এরপর প্রেমের কথাই সত্যি হলো। 2-1 মিনিটের মধ্যেই পূর্ব বিরাট এক হুঙ্কার। আত্মা কেঁপে উঠল সকলের। কি হচ্ছে এখানে? যারা পুকুরের মাঝে ছিল সবাই এক নিঃশ্বাসে সাঁতার কেটে পাড়েও আসলো। ভয় সকলে হৃদস্পন্দন লাফাচ্ছে। তোমরা জানো না এই পুকুরটা কত গভীর, কত বিষাক্ত, সাপকূপের বাস রয়েছে, তারপরও লাফালাফি করছো? সকলেই মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। বড় দাদানের ক্রুদ্ধারিত মুখের দিকে তাকানোর সাহস হচ্ছে না। প্রণয়ের কণ্ঠ শুনি অরণ্যতন্ময় তৎক্ষণাৎ পানি নিচে ডুব দিল, তাই আস্তে করে তারা চুপি চুপি পাড়ে উঠে কেটে পড়েছে। প্রণয় সন্তুষ্ট কণ্ঠে সবাইকে বিশাল জুড়ে ধমক দিয়ে বলল, কি ব্যাপার, এখনো সদ্যের মতো দাঁড়িয়ে আছো কেন? লিভ। সকলেই তাই শুনে ভদ্র বাচ্চাদের মতো বিনা বাক্যে চুপচাপ বাড়ির ভেতরে চলে গেল। আজকে প্রণয়কে একদম অন্যরকম স্নিগ্ধ লাগছে। হাতে গড়ি, গায়ে স্তব্ধ রঙা পাঞ্জাবি, দেখলে মন জুড়িয়ে যাওয়ার যায়। প্রিয়তারও তাই হলো। সে মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে অসম্ভব সুন্দরী পুরুষকে দেখতে চাইল, কিন্তু বিধি পাম, প্রণয় তার ভাবনার এক বালতি পানি ঢেলে বাড়ির ভেতরে ঢুকে গেল। হতাশ হলো প্রিয়তা, নিজের ঠোঁট দিয়ে উপরে ফু দিয়ে বলল, বাবা কি ঝাল পোলার, তোমাকে 3rd ডিগ্রি দিয়ে যদি আমি সোজা করতে না পারি তবে আমার নামও তনয় শিকদার, প্রিয়তা নয়। বলে মুখ বাঁকিয়ে ভেতরে ঢুকে পড়লো প্রিয়তা। হেয়ার ড্রায়ার দিয়ে সযত্নে ভেজা চুলগুলো শুকিয়ে দিল। চুলের মাঝে বরাবর সিঁথি করে লম্বা চুলগুলো উন্মুক্ত ছেড়ে রাখলো পিঠের উপর। সমুদ্র নীল চোখে চিকন কাজলের রেখা টানলো। ঠোঁটে নামানানসই পিঙ্ক লিপস্টিক দিয়ে কপালে ছোট্ট একটা পাথরের টিপ পড়ল। ড্রেসিং টেবিলের নিচে ড্রয়ার খুলে বিশাল একটা ঝুমকার বক্স বের করলো। সেটা কেটে কেটে জামার সাথে ম্যাচিং করা একজোড়া বড় বড় ঝুমকা বের করে কানে পরে নিল। ড্রেসের সাথে পাওয়া ম্যাচিং চুড়ি থেকে একজোড়া মুঠো ভর্তি সাদা রঙের চুড়ি 2 হাতে সমান ভাগে ভাগ করে পরে নিল। ফাইনালি সব সাজগোজ শেষ করে সাদা ওড়নাটা কাঁধের এক সাইডে ফেলে রাখা প্রিয়তা এবার পূর্ণ মনোযোগ দিয়ে তাকালো ড্রেসিং টেবিলের আয়নায়। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো নিজের প্রতিবিম্ব। খুদ খুঁজে বার করার চেষ্টা করলো, কিন্তু আশ্চর্য, চোখ মুখ নাক ত্বক ঠোঁট সব কিছুতেই যেন অধিক মাত্রা পারফেক্ট। কোনো কিছুতেই খুদ আসতে পারলো না প্রিয়তার। প্রিয়তা হতবাক হয়ে বলল, সব যদি ঠিকঠাকই থাকে তাহলে শিকদার বাড়ির বড় ছেলে কেন আমার প্রেমে পড়লো না? ব্যাটার কি চোখ নষ্ট, নাকি রুচি খারাপ, নাকি আমি ছোট বলে আমায় তখন পাত্তা দিতে চাইনি? কিন্তু প্রিয়তা মন সন্তুষ্ট হওয়ার মতো কোনো মনুষ্যই উত্তর খুঁজে পেল না। যাই হোক, সে আর অযথা ভাবলো না, নিজের ফোনটা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মিষ্টি সকালে পিকির কিচিরমিচির শব্দ, কোকিলের কুহুতাল থেকে শুরু করে দমকা হাওয়া, সব মিলিয়ে এক নৈসর্গিক পরিবেশ। দক্ষিণের মৃদু বাতাসে দুলে উঠছে 3 তলার ছাদ বাগানের ফুল গাছের গাছগুলি। রেলিং দেওয়ালে বসে আছে ঝাঁকে ঝাঁকে কবুতর। প্রিয়তার মন জুড়িয়ে গেল এত সুন্দর দৃশ্যে। সে চপল পায়ে এগিয়ে গেল। চাঁদের মাঝে বরাবর কয়েক মিনিট ঘুরে ঘুরে সকালের সৌন্দর্য উপভোগ করছে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেল সেই ঘরের সামনে। আজকেও সেই ঘরে তালা খোলা। প্রিয়তার মনে পড়ে গেল 4 বছর আগে সেই রাতের কথা। প্রিয়তা বাইরে দাঁড়িয়ে মনে মনে 19-20 কিছু ভাবলো। তার মাথায় একটা বিশাল মতলব উক্কি চুক্কি দিচ্ছে। সে চোরের মতো আশেপাশে নজর বুলিয়ে আলতো করে হাত ছুঁয়ে দরজা খোলে। সাথে সাথে বিশাল সাবেক আলমারের দরজা শব্দহীনভাবে খুলে গেল। প্রিয়তার কলিজাটা যেন ভয়ে ভয়ে ধুকপুক করছে। এমন বাদরামি করে সে অভ্যস্ত নয়। শুষ্ক ঢোক গিলে চুপি চুপি ঘরের মেঝের একটা পা রাখতেই আকস্মাৎ ধরম করে কারো প্রশস্ত মুখে বাড়ি খেল। ভয়ে লাফিয়ে উঠল প্রিয়তা। ধরা পড়ে গেছে ভেবে আতঙ্কে জমে উঠল। চোখ মুখ খিচে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে উঠল। খুব কাছে থেকে নাকে ঠেকল আতরের মিষ্টি একটা ঘ্রাণ। প্রণয় চোখ ছোট ছোট করে প্রিয়তার মাথা থেকে পা অব্দি চোখ বুলালো। উন্মুক্ত করা চুলের রমণীর এই দর্শনে
প্রণয়ের হৃদয়ে উথাল পাতাল শুরু হয়ে গেছে। ভীতু হরিণীর রক্তিম ঠোঁট, লালচে গাল, থির থির করে কাঁপতে থাকা কালো কুচকুচে চোখের পাতা, সবাই যেন তাকে ভীষণভাবে দুর্বল করে দিল। হৃদয় হরণীর সৌন্দর্যে মোহবিষ্ট প্রণয়ের বুকের ভেতরে ছোট্ট হৃদয়স্পন্দটা গুনগুন করে উঠল। তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই। দুনিয়াতে তুমি ছাড়া কিছু দেখার তো নাই। তোমার ভালোবাসা ছাড়া কোনো কিছুই এই মন চায় না। প্রিয়তা বহুক্ষণ এভাবে থাকার পর আশানুরূপ কোনো প্রতিক্রিয়া দেখতে পেল না। তখন ধীরে ধীরে সামনে তাকালো। দৃশ্যপথে উদ্দেশিত হলো কার প্রশস্ত বুক। ঢোক গেল প্রিয়তা। ছট করে চোখ সরিয়ে ওপরে তাকাতেই বুকের ভেতর মুচড়ে উঠল। কণিকের মাধ্যমে মিলিত হলো দুই চোখের তৃষ্ণাত চোখ, যে চোখের পিপাসায় হাজার বছরের বরফ জমা পাহাড়ও গলে পানি পানি হয়ে যেতে পারে। অজানা কোনো চুম্বকীয় আকর্ষণে স্থির হয়ে গেল প্রিয়তা। চোখ ফেরাতে পারল না সে পুরুষের থেকে। সামান্য সাদা পাঞ্জাবিতেও কাউকে এত সুন্দর লাগতে পারে? এত সেজেছ কেন? গভীর পুরুষের কণ্ঠে নির্গত বাক্য প্রিয়তার ঘোর কেটে গেল। সে দৃষ্টি নত করল। তৎক্ষণাৎ পুনরায় একই কণ্ঠ ভেসে এলো। প্রণয় সন্ধিহান কণ্ঠে বলল, চোরের মতো লুকিয়ে লুকিয়ে পা টিপে টিপে আমার ঘরে ঢোকার পায়তারা করছিলে কেন? কি মতলব? বেকায়দায় ধরে পড়ে হাত কচলাতে লাগলো প্রিয়তা। অস্থির দৃষ্টি ফেলে এদিক ওদিক। এত সুন্দর লাগছে মেয়েটাকে। এই যে ঘাবড়ে যাবার ভীত চেহারায় খুন হয়ে যাচ্ছে যেন প্রণয়। আজকে দিনে মেয়েটাকে মনে আঘাত দিতে ইচ্ছে করলো না প্রণয়ের, তাই এই বিষয়ে আর কথা বাড়ল না। প্রিয়তাকে মন ভরে কিছুক্ষণ দেখলো, ঠোঁট কামড়ে হেসে বলল, সুন্দর লাগছে। কেঁপে উঠল প্রিয়তা, চমকে তাকালো প্রণয়ের দিকে। হঠাৎ করেই লজ্জায় এসে তাকে ঘিরে ধরলো। রক্তিম গাল দুটোতে গোলাপি আভার দেখে মিলল। প্রিয়তা নিজের লজ্জার সামনে প্রণয়ের পা ছুঁয়ে সালাম করলো। মৃদু হাসলো প্রণয়। সালামের প্রত্যুত্তরে প্রিয়তার মাথায় হাত রেখে দোয়া করলো, জীবনে অনেক সুখী হও। মুখ কুচকালো প্রিয়তা। কেবল দোয়াতে সন্তুষ্ট হলো না সে। প্রণয়ের মুখের সামনে হাত পেতে বলল, শুকনো দোয়াতে চিড়ে ভেজবে না। প্রণয় ঠোঁট বাঁকিয়ে হাসলো। পাঞ্জাবির পকেট থেকে ওয়ালেট বের করে পুরো ওয়ালেটটাই প্রিয়তার হাতে তুলে দিল। বিস্ময়ে চোখ বড় বড় করে ফেলো প্রিয়তা। মুখ হা করে তাকিয়ে রইল নিজের হাতের মুঠোটার দিকে, ওয়ালেটের দিকে। প্রণয় মুচকি হেসে ওর গাল টেনে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। গালে হাত দিয়ে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল প্রিয়তা। নিজের মধ্যে কেমন ফিলিংস কাজ করছে তা বোঝানোর মতো নয়। তবে এটা আজ প্রথমবার ঘটল না। ছোটবেলা থেকেই প্রিয়তার ঈদ সালামি ছিল প্রণয়ের পুরো ওয়ালেট। প্রিয়তা নিজেকে সামলে প্রণয়ের বিছানার ওপর গিয়ে পা তুলে বসলো। ওয়ালেট ভাঁজ খুলে তাকাতেই বিস্ময়ের চোখ গোল গোল হয়ে গেল। ওয়ালেটের ভেতর চকচক করছে 3টা 500 টাকার বান্ডিল, প্রতিটা বান্ডিলে নতুন নোট। প্রিয়তা টাকাগুলো বের করে দেখলো ওয়ালেটের এক কোণে 5 টাকার 2টো কয়েন পড়ে আছে। প্রিয়তা ওয়ালেটের প্রথম সাইডে ওপেন করে দেখলো ওখানেও 3টে কার্ড আর একটা ড্রাইভিং লাইসেন্স। অপর সাইডে তাকিয়ে দেখলো ছোট্ট একটা পাসপোর্ট সাইজের ফটো। সেটা প্রিয়তা চেনে। ছবিটি বের করে হাতে নিল প্রিয়তা। ভীষণ পুরনো একটা ছবি। 1 থেকে 1.5 বছরের বাচ্চা নিজের উরুতে হাত রেখে চোখ গোল গোল করে সামনে তাকিয়েছে। প্রিয়তার চোখে পানি চিকচিক করছে। এত কিছুর পরেও মানতে হবে যে মানুষটা তাকে একটু ভালোবাসেনি। আপনি এত রহস্যময় কেন প্রণয় ভাই? আমি কেন আপনাকে বুঝতে পারি না? আমি কেন আপনার ভালোবাসার ধরন চিনতে পারি না? শেখদার বাড়ির ড্রাইনিং টেবিলের ট্রে ভর্তি বাটি বাটি জর্দা সেমাই সহ বিভিন্ন স্বাদের মিষ্টান্ন সাজিয়ে রাখা, আর তার পাশে পাশে পিঁপড়ের মতো ঘুরঘুরি করছে থরি, তন্ময়, অভিরাজ আর অবনী। এই সকল পদের মিষ্টি জাতীয় রান্না প্রিয়তা এক হাতে করেছে। একটু পরেই বাড়ির পুরুষেরা সব ঈদের নামাজের উদ্দেশ্যে বের হবে। বাড়ির অন্য সকলে গোসল শেষে নতুন জামা পরে এসে এক একে ড্রয়িং রুমে হাজির হচ্ছে। ভাবি, প্রিয়তা তখনও রান্নাঘরে কিছু একটা করছিল, কিন্তু শ্রেতার ডাকে হাত স্থির হলো। পেছন ফিরে তাকালো শ্রেতার পানে। সাথে সাথেই মুগ্ধতা ভরে গেল প্রিয়তার চোখে। গর্জিয়াস মেরুন থ্রি পিসের সাথে কোমর জড়ানো লম্বা চুলগুলো খোলা, ঠোঁটে ডার্ক লিপস্টিক, কানে বড় বড় ঝুমকো আর হাতে ভর্তি মেরুন চুড়ি। ব্যাস, এতে যেন পরি লাগছে। এতটাই দৃষ্টিনন্দন সে যেন সৌন্দর্য বিশেষণ ভাষা খুঁজে পেল না প্রিয়তা। কিছু একটা বেশ বুঝল। রূপ মানে সুন্দর নয়, সুখ নয়, ভয়াবহ অসুখ। কিছু মেয়েদের চরম সর্বনাশের নৈপথ্য একটা জিনিসই মাত্র তৃপ্ত রূপ। আর তাদের মধ্যে একজন শ্রেতা ভাবি ভাবি বলে হাস্যোজ্জ্বল মুখে এগিয়ে এসে জড়িয়ে ধরল প্রিয়তাকে। প্রিয়তা 2 গাল টেনে টেনে আদর করে বলল, হায় আল্লাহ, তোমার এই রূপে আমি তো ঝলসে যাচ্ছি। তাহলে আমার
নাদান ভাইটার কি হবে? আয় মাপুত, আমার ভাই বুঝছি আর আমার রইল না। শ্বেতা ভীষণ হেসে হেসে কথা বলছে, কিন্তু হাসি দেখে প্রিয়তার বুককে বেত মুচড়ে দিচ্ছে। এ হাসির ধরন যে তার খুব চেনা। প্রিয়তার হাসির চেষ্টা করলো, সে তার প্রশংসা করে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে নরদিনী। কাশ যদি আমার আরেকটা ভাই থাকতো, তাহলে তোমাকেও আমার ভাবি বানিয়ে নিতাম। ভাই নাই বলছো কেন আপু? আমি তো আছি, একদম পিওর সিঙ্গেল। তুমি যদি বলো তো এই গুরুদায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নেব। বোনের খুশি করব আত্মার বলিদান। তোমার খুশির জন্য এই বাদর জান কুরবানি করতে রাজি। বলে স্টাইল মেরে শ্বেতার পাশে এসে দাঁড়ালো তন্ময়। মুখে লজ্জা পাতলা ভাব ফুটিয়ে বলল, দেখো তো আপু, আমাদের পাশাপাশি কেমন নিয়েছে। তন্ময় এমন বিচিত্র কথায় তাজ্জব মনে গেল শ্বেতা। প্রিয়তা তন্ময় হাতে আঙুল দিয়ে মাথায় চুল ব্রাশ করতে করতে বলল, একটু হাইট ইস্যু আছে, কিন্তু ওটা কোনো ব্যাপার না। 1 থেকে 2 বছরের মধ্যে ফিক্সড হয়ে যাবে। তখন আমাদের কেউ সেরা কাপল লাগবে। কি বলো সেতুরানী? প্রিয়তার মুখ হাঁ করে থাকিয়েছে তন্ময় দিকে। হা বন্ধ করো প্রিয় আপু, এত বড় হা করে বসে থাকলে মুখ দিয়ে মশামাছি বদলে গন্ডারের জলহস্তি একসঙ্গে ডুববে। তন্ময়ের কথায় ফর করে মুখ বন্ধ করে নিল প্রিয়তা। সে তার চোখ শুরু করে তন্ময়ের কান টেনে ধরলো, ভ্রু নাচিয়ে বলল, বেশি পেকেছে তুমি। এই 2 বছরের মধ্যে সব ফিক্সড হয়ে যাবে তাই না? তন্ময় চিৎকার দিয়ে বলল, কান ছাড়ো, লাগছে তো আপু। প্রিয়তার বাদমি পাত্তা না দিয়ে ওর হাতে একটা সেমাইয়ের বাটি দিয়ে বলল, যা সবাইকে ডেকে নিয়ে আয়। তন্ময় 1 চামচ সেমাই মুখে দিয়ে চামচ নাড়িয়ে নাড়িয়ে উপদেশ দেওয়ার ভঙ্গিতে বলল, দেখো এত ভাবনার কিছুই নেই গার্লস। আমার গার্লফ্রেন্ড সাদিয়ার চোখ তোমাদের থেকে বেশি সুন্দর। আমার গার্লফ্রেন্ড মাইশার ঠোঁট, আহা তোমরা তো পাত্তাই পাবে না। আমার গার্লফ্রেন্ড তিশার চুল, আহা যেন ঘন কালো মেঘ। আমার গার্লফ্রেন্ড আনিকার কণ্ঠস্বর, আহা যেন চিকন বাসি। তাই বুঝি, তাহলে তোকে ধরে সবার সাথে বিয়ে দিয়ে দেই, কি বলিস? পরিচিত গম্ভীর কণ্ঠে পিঠে চমকে উঠল তন্ময়। ছোট্ট মুখের রক্ত উড়ে গেল ভয়ে। আতঙ্কিত মুখে ঘাড় ঘুরে তাকালো। সিঁড়ি বেয়ে নামছে প্রণয়, মাথায় টুপি, গায়ে সাদা পাঞ্জাবি, কাঁধে শাল, হয়তো নামাজে যাবে। প্রণয়কে দেখে তন্ময়ের সকল কনফিডেন্স জাস্ট উবে গেল। সে ভয়তে চোখে তাকালো প্রিয়তার দিকে, যেন এই ভীত সন্তুষ্ট চোখ দুটো বলছে, এবারের মতো বাঁচিয়ে নাও আপু, এমন পিছন পাকানো আর কখনো করবো না। কিন্তু প্রিয়তা অসম্মত মায়াময় দৃষ্টিতে পাত্তা দিল না। সে থমকে আছে সাদা টুপি পাঞ্জাবি পরিহিত পুরুষের পাক পবিত্র মুখের পানি। প্রণয় পায়ে পায়ে এগিয়ে এসে দাঁড়ো তন্ময়ের সামনে। ভ্রুনাচি বলল, কি রে বল, বিয়ে দিয়ে দেই সবগুলোর সাথে। অরণ্য ওইদিকে আসছিল, কিন্তু তন্ময়কে কঠিন কেস খেতে দেখে উল্টো দিকে মুখ ঘুরিয়ে দৌড় দিল। তন্ময় আমতা আমতা করে বলল, প্রিয়তা চোখের ইশারে ওকে কিছু বলল। প্রিয়তার ভঙ্গিতে বুঝতে পেরে ফট করে প্রণয়কে সালাম করলো। প্রণয় ঢকিরে বলল, এগুলো ছেলেদের নাম নাকি মেয়েদের নাম? আমি তাই জানি না বড় দাদান, বিশ্বাস করো সত্যি বলছি। সত্যি জানিস না? তন্ময় তৎক্ষণাৎ ওপর নিচ মাথা ঝেঁকিয়ে বলল, সত্যিই জানি না। তাহলে যে বললি এগুলো তোর গার্লফ্রেন্ড? মুখ পিছলে বেরিয়ে গেছে। প্রণয় আরে কিছু জোরে করে করার পূর্বেই প্রণয়ের সামনে সেমাইয়ের বাটি তুলে ধরল প্রিয়তা। হালকা তেজ কণ্ঠে বলল, ছোট ভাইকে সালামি না দিয়ে এমনভাবে জেরা করছেন, মনে হচ্ছে এখনই ওকে রিমান্ডে নেবেন। প্রণয় তন্ময়ের দিক থেকে চোখ সরিয়ে প্রিয়তার দিকে তাকালো, তবে প্রিয়তার কথা জবাব দিল না। ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে প্রীতম, প্রেম, রাজ, অরণ্য, সমুদ্র, সালমান শিকদার, খালিদ শিকদার, সাজিদ শিকদার, সোহেব শিকদার। প্রীতমরা সবাই একে একে এসে বড় দাদানকে সালাম করলো। অরণ্য লীলজ্জের মতো হাত পেতেই বলল, সালামি না দিয়ে কিন্তু যাব না দাদান। গত 4 বছর তোমার কাছ থেকে 1 টাকাও সালামি পাই নাই। অয়নের তালে তাল মেলালো প্রেম, রাজ, প্রীতম, সমুদ্র, তন্ময় সবাই। প্রণয় সবার দিকে তাকে ভ্রু কুচকালো। এই বুড়ো বয়সে তোরা সালামি চাইছিস? লজ্জা লাগে না তোদেরকে? ওরা সবাই একসাথে নাবোধক মাথা ঝাঁকালো। প্রণয় কথা বাড়ালো না। পঞ্জাবির পকেট থেকে ওয়ালেট বের করে তন্ময়, অরণ্য, সমুদ্র সহ আরও বড় বুড়ো বাচ্চা বই বাপ সব ভাইদের 10,000 10,000 করে সালামি দিল। সালামির গন্ধে পিঁপড়ের মতো গুটি গুটি পায়ে এসে হাজির হলো পৃথা, প্রেরণা, পরিণীতা, ধীরা, থরি। ওরাও লাইন ধরে বড় দাদানকে সালাম করলো। প্রণয় ওদের সামনেও সালামি দিল। ওই একদিনে তাদের জন্য বিশ্ব ইনকাম দিবস। এই একদিনে বাপ ভাইদের কাছ থেকে তারা যা কামায়, সারা বছরে এসকে গ্রুপেও অত কামাই কিনা সন্দেহ। প্রণয়কে লুটে নেওয়া শেষ হলে
সাদা টুপি বাঁধেই তো পরিত এলো শুদ্ধ। যথারীতি সকলকে শুদ্ধকে লুটে নিল। সবার শেষে প্রিয়তা এসে সালাম করলো শুদ্ধকে। প্রিয়তার এমন শান্ত কোমল স্নিগ্ধ চেহারা দেখে প্রণয় মন প্রাণ জুড়িয়ে গেল। শুদ্ধের মন প্রাণ জুড়িয়ে গেল। প্রিয়তা যথারীতি শুদ্ধের কাছে সালামি চাইল, কিন্তু ততক্ষণে শুদ্ধের ওয়ালেট পুরো ঘরের মাঠ। শুদ্ধ প্রিয়তার নীল চোখের দিকে তাকিয়ে বুকের ভেতর চাপ অনুভব করলো। এই নারীকে দেখলে তার বুকের ব্যথা হয় যেন। শুদ্ধ ঠোঁট কামড়ে বুকের চিনচিনে ব্যথা হজম করে নিল। সকলের সামনে প্রিয়তা কানে কানে বলল, আমার তরফে সালামিটা না হয় তোলা রইল সুইটহার্ট। কোন এক রাতে একসাথে সব সুদে আসলে পুষিয়ে দেব বলে বাঁকে এসে চলে গেল শুদ্ধ। কিন্তু বেকের বনে দাঁড়িয়ে রইল প্রিয়তা। সুদের কথায় আগা মাথায় কিছু বুঝতে পারল না। উপস্থিত সকলে ঠোঁটে চাপা হাসি। প্রণয় কোনো বাড়তি প্রতিক্রিয়া দেখালো না, নিচেও বেরিয়ে গেল। বাড়ির কর্তারা চলে গেলেন নামাজের উদ্দেশ্যে। শ্বেতা প্রিয়তাকে ধাক্কা দিয়ে বলল, হাউ রোমান্টিক ভাবি। কিন্তু কিছু বলতে পারলো না প্রিয়তা। সে তোর হাত চেপে ধরলো। চলো ভাবি। কোথায়? ছাদে। কেন? বারে এত সুন্দর করে সেজেছি, ছবি তুলবো না? ছবি? বাদ দাও, চুপচাপ চলো না ভাবি বলে প্রিয়তাকে টেনে নিয়ে ছাদের দিকে চলে গেল শ্বেতা। কালমাত্র এলার পর এক্ষুনি লাগেজ প্যাক করছো কেন আবির্ভাব? আবির্ভাব পেছনে পেছনে ছুটতে ছুটতে কথা বলল দেবী। আবির্ভাব কোনো এক্সপ্লেনেশন দিল না, জাস্ট বলল, এ বাড়িতে থাকবো না, তাই গুছাচ্ছি। অবাক হলো দেবী, বিস্ময় কণ্ঠে শোধালো, কেন? এমনি। এভাবে এমনি বললে কিভাবে হবে? তুমি তো বললে আমরা বিয়ে নিমন্ত্রণ এসেছি, এবারের মেয়েদের বিয়ে মিটলে তারপর যাব। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন আর বাড়িতে থাকতে পারবো না আমি। কেন? এমনি। কি এমনি এমনি করছো আবির্ভাব? হুট করে আমরা কোথায় যাব? আমার ফ্ল্যাটে। তুমি এভাবে চলে গেলে আন্টি মাইন্ড করবেন না? আবির্ভাব লাগেজের চেইন আটকে বলল, বায়না করো না দেবী, চল আমার সাথে। এ বাড়িতে আমি আর থাকতে পারবো না, আমার দম বন্ধ লাগছে। দেবী আরও বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, কেন? আবির্ভাব জবাব না দিয়ে লাগেজ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। পেছন পেছনে ছুটল দেবী। ড্রয়িং রুম পার হয়ে ডাইনিং প্লেসে এসে দাঁড়ালো আবির্ভাব। অনুশ্রী বেগম ওনার বৌমাদের সাথে কথা বলছেন। তিনি আবির্ভাবকে খেয়াল করলেন না। আন্টি। আবির্ভাবের কণ্ঠে থামকালেন অনুশ্রী বেগম। ঘুরে তাকালেন। আবির্ভাবকে দেখে হাসি মুখে এগিয়ে গেলেন, বললেন, নাস্তা খেয়েছিস বাবা? আয় তোকে খেতে দিই। আবির্ভাব কিছু বলতে পারল না। অনুশ্রী বেগম আবির্ভাবের পাশে দেবীকে দেখে বললেন, তুমিও আছো আম্মু, আসো তোমাদের দুজনকে খেতে দিই বলে চেলে যেতে নিলেন। তবে নড়ল না আবির্ভাব, মাথা নিচু করে জবাব দিল, আমি চলে যাচ্ছি আন্টি। আবির্ভাবের আকস্মিক কথায় পুনরায় থমকে দাঁড়ালো অনুশ্রী বেগম। আবির্ভাব ওনার কাছে এসে নত মস্তিষ্কে বলল, আমার খুব জরুরি কাজ পড়ে গেছে আন্টি, নাহলে ঠিক থাকতাম। অনুশ্রী বেগম আবির্ভাবের দিকে না তাকিয়ে রোহমানাকে ডাকলেন। রোহমানা, রোহনাম। ছুটে এলো রোহমানা, নিচু কণ্ঠে বলল, জি বড় আম্মা, যান বলুন। ওদের লাগেজগুলো নিয়ে ছাদের ঘরে দিয়ে এসো। আচ্ছা আম্মা যান বলে আবির্ভাবের লাগেজ নিয়ে চলে গেল রোহমান। আবির্ভাব কিছু বলতে চাইলেও শুনল না অনুশ্রী বেগম। ওদের জন্য খাবার আনতে চলে গেলেন। দেবী মিষ্টি মিষ্টি হেসে আবির্ভাবের পাশে এসে দাঁড়ালো, ফিসফিস করে বলল, বেশ হয়েছে। আবির্ভাবের অসহায় চোখ মুখে রইল। সে সবাইকে কিভাবে বোঝাবে? এখানে থাকলে বিরাট অঘটন ঘটে যাবে। ওই রমণীকে বেশিক্ষণ সামনে দেখলে কিছুতেই সে নিজেকে ধরে রাখতে পারে না। দেখেও ভালোবাসতে না পারার অভাবে মরে যায় সে। শ্বেতা ও প্রিয়তা হাসতে হাসতে একে অপরের গায়ে গড়িয়ে পড়ছে। সকালে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় কেটে একটু বেলা বাড়ার সাথে সাথেই সোনালি রোদের মেলা দেখিয়েছে। শিখতে পারে বিশাল ছাদে সহস্রদ্ধি ও কবুতরদের সমাহার। শ্বেতা ও প্রিয়তা নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করতে করতেই ছবি তুলছে। ভিন্ন ভিন্ন পোজে ছবি তুলতে তুলতে এতক্ষণে মোটামুটি 1002 ছবি তোলা হয়ে গেছে। ভাবি, সানক্রিয়েটের একটা ছবি তুলবো। প্রিয়তা হেসে শ্বেতাকে সেই পোজে ছবি তুলে দিয়েছে। শ্বেতা কবুতরগুলোর দিকে তাকিয়ে অন্যরকম একটা আইডিয়া চলে এলো শ্বেতার মাথায়। সে প্রিয়তাকে বলল, ভাবি চলো একটা সিনেম্যাটিক রিলস বানাই। এবারের ছাদটা বিশাল বড় আর রয়্যাল একটা ব্যাপার আছে, সেই হবে। প্রিয়তাও হেসে সম্মতি জানালো। শ্বেতা ইনস্টাগ্রাম ওপেন করে ভিডিও স্পিড 2x দিয়ে বলল, আমি যখন কবুতরের ঝাঁকের দিকে দৌড়াতে যাব তখন তুমি নিচ থেকে ওপরের দিকে ফোকাস করবে, ঠিক আছে?
শ্রেতা দূরে গিয়ে দাঁড়ালো। 1, 2, 3 রেডি বলে খয়েরি ওনার আঁচল উড়িয়ে কবুতরের ঝাঁকের দিকে ছুটে গেল। দোলের সাথে সাথে হালকা বাতাসে শ্রেতার কোমর ছড়ানো চুলগুলো লতানো শরীরের সাথে তাল মিলিয়ে দুলতে লাগলো। একসাথে উড়ে গেল কবুতরের ঝাঁক। শ্রেতা 2 হাতে মেলে চোখ বন্ধ করে এগিয়ে গেল সামনে। তার এই শ্বাসরুদ্ধকর সৌন্দর্য, চোখের হাসিতে, মুখের আবাসে সত্যি কোন এক পুরুষের হৃদয়যন্ত্র থমকে গেল। বুকের ভেতরটা জ্বলে উঠল এই নারীকে না পাওয়ার ব্যথায়। শ্বেতা স্ট্রিং শেষ করে পেছনে তাকাতেই অনাচার তার সর্বাঙ্গে বিদ্যুৎ খেলে গেল। চোখের কানা ভর্তি হয়ে গেল এক অদ্ভুত মুহূর্তে। অসহ্য যন্ত্রণায় বুকের ভেতরটা খামচে ধরল কেউ। আশেপাশে কোথাও কেউ নেই, কেবল শ্বেতার থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে আবির্ভাব। এই মানুষটাকে দেখে শ্বেতার ভীষণ কান্না পায়। বুকের ভেতরে নরম মনটা জ্বলে ওঠে, পুরো খাক হয়ে যায়। শ্বেতা চোখের পানি আটক করে দ্রুত পাশ কাটিয়ে চলে যেতে নিলে হঠাৎ তার হাতের কবজি টেনে ধরল আবির্ভাব। কতগুলো দিন পর আবারও সেই মানুষটার তীব্র প্রতিরোধ স্পর্শে দুনিয়া দুলে উঠল শ্রেতার। এই মানুষটা যা করেছে, তারপর শ্রেতার উচিত আবির্ভাবকে নিজের হাতে খুন করে দেওয়া, মুখ দেখতে না চাওয়া, ঘৃণা করে চোখ ফিরিয়ে নেওয়া। কিন্তু এইগুলো একটাও করতে পারছে না শ্রেতা। নিজের মৃত্যুর কামনা সহজ, কিন্তু এই মানুষটাকে অনিষ্ট কামনা করা অসম্ভব। শ্রেতা হাঁচ মুদ্রাতে শুরু করলো। কঠিন কিছু বাক্য শোনাতে চাইলো, কিন্তু আফসোস ওরকম রুদ্ধ বাক্য তার কণ্ঠতেই বের হলো না। দুর্লভ নিভে যাওয়া কণ্ঠে বলল, প্লিজ ছাড়ুন আবির্ভাব, আমাকে যেতে দিন। আবির্ভাব ছাড়ো না। শ্রেতা বেশি চাপাচাপি করতে গেল না। মাই লাভ। আবির্ভাবের কণ্ঠে উচ্চারিত একটা ছোট্ট বাক্য। একদম স্থির হয়ে গেল শ্রেতা। এতক্ষণ ধরে আটকে রাখা নোনা পানি জোয়ার এবার কঠোর ঝাঁপিয়ে উপচে পড়তে লাগলো। শ্রেতা নিজেকে একটু সামলে নেওয়ার পূর্বেই তার অবস্থা বদলে গেল। আচমকা অপ্রত্যাশিত কাণ্ডে হতভম্ব হয়ে গেল শ্রেতা। মুখ থেকে অস্পষ্ট বেরিয়ে এলো, আবির্ভাব। আবির্ভাব পরিণামে পড়াশোনা করো না। ছোট মখমলে শরীরটা যতটা শক্ত করে বুকে চেপে ধরা যায় ততটা শক্ত করে মিশিয়ে নিল। অনেকগুলো মাস পর শ্রেতা পুনরায় ঠাঁই হলো সেই চেনা চরিত হৃদয়ে, সেই উষ্ণ বুকে, যে বুকে যাওয়ার ঠাঁই পাওয়ার তাড়নায় সে তোড়পে তোপড়ে মরেছে প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে। কিন্তু অন্য জিনিস লুটিয়ে ভাগ করতে চাওয়াকে চুরি বলে, আর শ্রেতা কোনোদিনও অন্য জিনিস ভাগ চাইতে চায় না। তাই আবারও ছটফট করে উঠল অভিভাবের বক্ষে থেকে মুক্তি হতে। কিন্তু আবির্ভাব তো ছাড়লই না। উল্টো শ্রেতা কে বুকে চেপে ধরে হু হু করে কেঁদে উঠল। কান্নার মৃদু ছন্দে দুলে উঠল শরীর। নিঃশব্দে চোখের পানি বয়ে গাড়ে ফুটতে ফুটতে গড়িয়ে পড়তে লাগলো শ্রেতার গায়ে। শ্রেতা ছটফট করতে করতেই একসময় নিস্তেজ হয়ে আবির্ভাবকে শক্ত করে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। নিজেকে আর ধরে রাখতে পারল না মেয়েটা। 2 হাতে আবির্ভাবের পিঠ খামচে ধরে বুকে মুখ গুছল। সশব্দে কান্নার স্রোতে ভিজে গেল আবির্ভাবের বুক ও গলা। দুজনে কারো মুখে কোনো শব্দ নেই, কেবল নিঃশব্দ অশ্রু বিসর্জন, নিদারুণ তৃষ্ণার্ত পক্ষের পিপাসার্ত নিবারণ। কিন্তু সত্যি তাই নয়, এই পিপাসা মিটবার নয়। প্রিয়তা ফোনে কথা বলা শেষ করে শ্রেতার কাছে এসে বলল, সরি ননদিনী। তখন আসলে বলতে সামনের উক্ত দৃশ্য স্তব্ধ হয়ে যায়। প্রিয়তা অনুতমার ফোন আসার তখন অন্যদিকে চলে গিয়েছিল, কিন্তু প্রিয়তা দৃষ্টি নামিয়ে নিল। কিছু না বলে ছাদের অন্য পাশে যেতে আনমনে বিড়বিড়ালো, নিষিদ্ধ আসক্তি, নিষিদ্ধ মায়া, নিষিদ্ধ টান। নিষিদ্ধ প্রেমের তীব্রতা বোধহয় স্বীকৃতি প্রেমের তীব্রতার থেকেও কয়েক গুণ বেশি হয়। নিষিদ্ধ প্রেমে বুকে ভেতর বিষবৃক্ষ রূপ করে, যে বৃক্ষের ফুল পাতা কাণ্ড থেকে লতা সব নিষিদ্ধ, যন্ত্রণার বিষে পরিপূর্ণ। তবু ব্যক্তি তা পান না করতে পেরে ছটফট করে। কিছুক্ষণ কান্না করে আবির্ভাবকে শক্ত করে ধাক্কা দিয়ে নিচে থেকে সরিয়ে দিল শ্রেতা। আবির্ভাবের দিকে আর এক মুহূর্ত না থেকে তাকিয়ে কান্না করতে করতে ছাদ থেকে নেমে গেল সে। আবির্ভাবের কলিজা ঠান্ডা হয়নি একটুও, বরং প্রতিক্রিয়িত নারীর পরশে তা জ্বলে উঠেছে। জীবনে প্রথমবারের মতো আবির্ভাব অনুভব করলো, সত্যি অভিশপ্ত জীবনে ভার আর সে বইতে পারবে না। আত্মহত্যা ছাড়া আর কোনো গতি নেই তার। মন যাকে চায় তাকে ছোঁয়া বারণ, আর তাকে ছুতে না পারলে আত্মার মরণ। জীবন বোধ হয় তার জন্য নয়। সূর্য হেরে পড়েছে পশ্চিম আকাশে। শেষ বিকেলের অন্তিম কমলা রঙা আভায় সে প্রতিফলিত হচ্ছে শিকদার বাড়ির উত্তরের বারান্দায়। সে অপূর্ব সৌন্দর্যের মনোমুগ্ধ হয়ে বসে আছে এক সুন্দরী যুবতী, যার সর্বাঙ্গে ঝলসে যাচ্ছে রূপ। গায়ে হালকা গোলাপি রঙের থ্রি পিস, পাকিস্তানি থ্রি পিস, অতিরিক্ত লম্বা চুলগুলো কেটে পুনরায় হাঁটু অবধি করে
রেখে ছাড়া হয়েছে, মুখে হালকা মেকআপ ভর্তি, গোলাপি রঙের রেশমি চুড়ি, ব্যাস। হাত দুটো যত এতেই সুন্দর লাগছে, এতেই যেন সে রাজকুমারী। প্রিয়তা সুন্দরভাবে সেজেগুজে বসে দোলায় দোল খাচ্ছে, বাহাতে ফোন, নীলাভ চোখে দুটি মোবাইল স্ক্রিনে নিবদ্ধ। হাতের বৃদ্ধাঙ্গুলি দ্বারা ক্রমাগত ফোন স্ক্রিন ঠেলে দিচ্ছে ওপরের দিকে। ফেসবুক স্ক্রল করতে করতে হুট করেই প্রিয়তার হাত থেমে যায়, চোখ আটকে যায় একটি নিউজের ওপর, যেখানে লেখা গত 16 দিন আগে ভয়াবহ কাণ্ড ঘটে যায় কানাডিয়ান ফরেস্ট হ্যাভেন উপত্যকায়। মিশন এসএস এর করতে গিয়ে প্রাণ হারিয়েছে 300-এর বেশি কানাডিয়ান সেনা। প্রাণ হারিয়েছে দেশের গৌরব বিশিষ্ট ক্রাইম ব্রাঞ্চ অফিসার অবিনাশ শর্মা। সেই বরফ ঢাকা উপত্যকায় রাতের অন্ধকারে চলে গণহত্যা। সন্ত্রাসের মিশন চালালেও ধরা যায়নি এসএসকে সহ আরও টিম মেম্বারদেরকে। সব কিছু কঠোর পর্যবেক্ষণে রেখেও শেষ মুহূর্তে কী থেকে কী হয়ে যায় তাই কিছু বোঝা যায়নি। জানা যায় মিশনে যাওয়ার পূর্বে অফিসার অবিনাশ এসএসের পরিচয় সম্পর্কে বড় কোনো তথ্য পেয়েছিলেন। জানুয়ারি পথে তাকে নিঠুরভাবে হত্যা করেছে এসএসকে। আরও জানা যায় এই এসএস আর ইউরোপিয়ান নয়, তিনি একজন খাঁটি এশিয়ান। এই ফরেস্ট হ্যাভেন উপত্যকায় অনেক কিছু ক্যাপচার করার মাধ্যমে নিশ্চিত করা হয়। সরকার আরও অনুমান করে এই এসএসআর বর্তমানে এশিয়ার কোনো কান্ট্রি যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, শ্রীলঙ্কা সহ আরও কিছু কান্ট্রিতে থাকতে পারে। তাই এখন গোটা বিশ্বের ওপর নজরদারি চলেছে এশিয়া মহাদেশের। তন্ময় কলিং লেখাটা উঠতেই প্রাইভেট ফোন মোড, প্রিয়তার ফোনটা ভোভো করে কেঁপে উঠল। লেখার ওপর থেকে মনোযোগ সরে যায় প্রিয়তার। স্ক্রিনে তাকিয়ে দেখে তন্ময় ফোন করেছে। এখনই বাড়িতে বসে ফোন করেছে দেখে মুখ বিকৃত করলো প্রিয়তা। ফোনটা রিসিভ করে কানে ধরলো। ওপাশ থেকে তন্ময় অস্পষ্ট ভাঙা ভাঙা কণ্ঠে বলল, প্রিয়া আপু নিচে আসো, বড় মু তোমাকে ডাকছে। কি? প্রিয়তা কোনো কথা কিছু ঠিকঠাক বুঝলো না। তন্ময় হয়তো গাল লোড করে ফেলে কিছু একটা দিয়েছে, তাই কথাগুলো বোঝা যাচ্ছিল না। তন্ময় পিঠা চিবাতে চিবাতে আগের মতো বলল, আরে বড় আম্মু তোমাকে নিচে ডাকছে। প্রিয়তা এবার চরম বিরক্ত হয়ে বলল, দেখ ভাই, ঈদের একটা দিন, শুধু শুধু মাথা খাস না, যা বলবি সাফ সাফ বল। তন্ময় দুটো পিঠাগুলো চিবিয়ে চিবিয়ে নিয়ে পানি কিরে বলল, একটা বড় ঢেকুর তুলে। আরে আপু, বড় আম্মু রা বলছে কি জানা দরকার, নিচে আসতে বাড়ির সবাই আছে, বেশ বড় মহল, মনে হয় ভেতরে ভেতরে বিরাট কোনো খিচুড়ি পাকাচ্ছে সবাই। তন্ময়ের কথায় অটোমেটিক ভ্রু কুচকে গেল প্রিয়তার। তো তবে ব্যাপারটা আমলে নিল না, ভাইকে ঝাড়ি মেরে বলল, তুই কোন দেশের জমিদার হে, নিজে এসে কথাটা বলতে পারিস না, ফোন করে বলতে হচ্ছে, এত সুখ পাই কোষ। তন্ময় ততক্ষণে পুনরায় 2 গাল ফুলিয়ে পাহাড় বানিয়ে ফেলেছে, তাই অস্পষ্ট ভাঙা ভাঙা কণ্ঠে কিছু বলল, কিন্তু সেসব শুনল না প্রিয়তা। খট করে ফোন কেটে দিল। বেশি না ভেবে ব্যালকনি থেকে বেরিয়ে বাইরে চলে এলো। শিকদার বাড়ির ড্রয়িং রুমের বেশ গম্ভীর, কারো মুখে কোনো রা নেই। সকলে মেয়েকে কুলু পেটে বসে আছে। উপস্থিত রয়েছেন বাড়ির বড় থেকে ছোট সকল সদস্য, কেবল উপস্থিত নেই 2 জন। ড্রয়িং রুম ডাবল ফিটার সোফায় থমথমে মুখে বসে আছেন সালমান শিকদার, খালিদ শিকদার, সাজিদ শিকদার, সাহেব শিকদার। তাদের সামনের ডাবল সিটার সোফায় চুপচাপ বসে আছেন প্রীতম, প্রেম, রাজ, অরণ্য, সমুদ্র, তন্ময়। সকলে লক্ষ্মী ছানা হয়ে বসে আছে, কেউ কোনো বাথরুমই করছে না। কেবল অরণ্য আর তন্ময় টুকিটাকে মুখ চালাচ্ছে আর সকলের দিকে একবার একবার করে চোখ ঘুরিয়ে তাকাচ্ছে। প্রীতমের পাশে সিঙ্গেল সোফায় বসে আছে অপরদিকে মেহজাবি চৌধুরী, ওনার পাশে ওনার স্বামী ফারহাদ চৌধুরী। ড্রয়িং রুমের একদিকে থমথমে মুখে দাঁড়িয়ে আছে অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম, অনন্যা বেগম, অর্থী বেগম সহ পরিণীতা, প্রেরণা, উষাদ, ইনায়াত, থিরা, তরি, দেবী। সকলকে যেন কোনো প্রত্যাশায় অপেক্ষারত। প্রিয়তা নিজে এসে সকলে একসাথে এক জায়গায় দেখে খানিকটা আশ্চর্য হলো, তবে সব থেকে বেশি আশ্চর্যজনক হলো ফুফাকে দেখে। প্রিয়তাকে আসতে দেখে সকলে যেন আরও অপার প্রস্তুতি নিয়ে পড়ল, তবে তা মুখে প্রকাশ করল না। নিজের সিদ্ধান্তটা তারা অনড়, তবু বুকে কোনো যেন কষ্ট ছিঁড়ে যাচ্ছে সকলের। প্রিয়তাকে দেখে হাসি ফুটল মেহজাবি চৌধুরীর মুখে। তিনি প্রশস্ত হেসে বসা থেকে উঠে পড়লেন, প্রিয়তার হাত ধরে টেনে নিয়ে নিজের পাশে আসনে বসালেন। থুতনিতে হাত রেখে বলল, মাশাআল্লাহ। আচমকা এহেন কাণ্ডে কেঁপে উঠল প্রিয়তা। অদ্ভুত চোখে তাকালো মেহজাবি চৌধুরীর দিকে। প্রিয়তাকে আরও অবাক করে দিলেন অনুশ্রী বেগম। নিজের হাতের লাল লোনাটা এনে প্রিয়তার মাথায় পরিয়ে দিলেন আচমকা। মেহজাবি চৌধুরীর উদ্দেশ্যে বলল, আংটি পরানোর সময় মেয়ের মাথায় লাল কাপড় পরাতে হয় আপা? জানি ভাবি। প্রিয়তা তো হতবাক,
সে চমকে তাকালো অনুশ্রী বেগমের দিকে। সব যেন তার 10 মাথার ওপর দিয়ে যাচ্ছে। সে এক প্রশ্নবিদ্ধ চোখে তাকালো সবার দিকে। সাজ্জাদ শিকদার নিজের স্থান ছেড়ে প্রিয়তার পাশে এসে বললেন, মেয়ে মাথায় হাত রেখে, আমার মেয়ে আব্বুর কাছে কিছু চেয়েছে, আর আব্বু সেটা দেয়নি। তা কি কখনো হয়েছে মা? বাবার কথায় আগামাতে কিছু বুঝলো না প্রিয়তা। অবুঝ চোখে তাকালো সাজ্জাদ শিকদারের চোখে। সাজ্জাদ শিকদার আর কিছু বললেন না। মেহজাবিন চৌধুরীকে ইশারা করলেন। মেহজাবিন চৌধুরী হাত বাড়িয়ে দিলেন স্বামীর দিকে। ফারাজ চৌধুরী হাসি মুখে স্ত্রীর দিকে একটা ছোট্ট নীল বক্স এগিয়ে দিলেন। উপস্থিত সকলে যেন নীরব দর্শক। অনুশ্রী বেগম এসে প্রিয়তার হাত ছেড়ে নিজের হাতে নিলেন। আস্তে করে প্রিয়তার বা হাতের অনামিকা আঙ্গুল খুলে প্রণয়ের নিবর ভালোবাসার চিহ্ন, সেটা পিঙ্ক ডায়মন্ডের রিংটা, সেটা হারিয়ে গেছে বলে পাগল হয়ে যাচ্ছিল প্রিয়তা। পরে শ্রেতার কাছে খুঁজে পেয়েছে। রিংটা খুলে নিতেই চোখে পানি চলে এলো প্রিয়তার। আর্তনাদ করে বাধা দিলেন। এবার তার হাত টেনে ধরলেন মেহজাবিন চৌধুরী। চোখের পলকে হাতের অনামিকা পরিয়ে দেন ছোট্ট একটা ডায়মন্ড রিং। রিং কাণ্ডে হতবাক হয়েছে প্রিয়তা। বিস্ফোরিত চোখে তাকায় মেহজাবিন চৌধুরীর দিকে। মেহজাবিন চৌধুরী প্রিয়তার হাতে চুমু খেয়ে বললেন, তুই জানিস না মা, এটা আমার কতদিনের স্বপ্ন। তুই জানিস না মা, আমি কতগুলো বছর অপেক্ষা করেছি শুধু এই দিনটার জন্য। প্রিয়তা তাজ্জব বনে তাকিয়ে রইল। যা কিছু হচ্ছে সব যেন তার মাথার ওপর দিয়ে যাচ্ছে। মেহজাবিন চৌধুরীর চোখে সুখের অশ্রু। এবার আর প্রিয়তার মাথায় হাত রাখলেন সাজ্জাদ শিকদার। শ্রেমাকা কণ্ঠে বললেন, আমার মা বিয়ে করতে চেয়েছে, কিন্তু আমার মেয়ের জন্য তো আর যে সে পাত্র নির্বাচন করতে পারি না, আর যে কেউ তো আমার মেয়ের উপযুক্তও নয়। এতক্ষণে সব বুঝতে পারলো প্রিয়তা, কিন্তু এসব যেন তার বিশ্বাস হচ্ছে না। এগুলি কি বলছে সবাই? ভয়ে এক প্রকার রক্ত হিম হয়ে গেল প্রিয়তার। অনন্যা বেগম চোখ মুছে সবার হাতে মিষ্টির প্লেট তুলে দেন। সকলে হাসছে, কিন্তু এই হাসিটা হয়তো কারোর জন্য সুখকর নয়। এই হাসির আড়ালে লুকায়িত তাদের পাহাড় সমান সমবেদনা। প্রিয়তার হাতে জল জ্বলে হিরের আংটিটা দেখে কলিজা মুছে দিয়ে উঠল অনুশ্রী বেগমের। অজানা আশঙ্কায় মাতৃহৃদয় কেঁপে উঠল। মন বলে, এবার আমার ছেলেটা হয়তো বাঁচবে না। কিভাবে বাঁচবে? আল্লাহ, আমার ছেলেটাকে সহ্য শক্তি দাও। সব জেনে শুনে মা হয়ে ছেলের কত বড় অন্যায় করলাম। আমার ছেলেটার বাঁচার উদ্দেশ্য কেড়ে নিলাম, কিন্তু আমি আর কি করতাম মাবুদ। প্রিয়তার ঘোর কাটছে না। আব্বু আমার বিয়ে ঠিক করেছে, তাও শুদ্ধ ভাইয়ের সাথে। শুদ্ধ ভাই। রাগে দুঃখে প্রিয়তার কান্না পেয়ে যায়। চোখ চিকচিক করে ওঠে। পানিতে প্রণয়ের প্রতি আকাশ সম পরিমাণ অভিমান আর সীমা ছাড়িয়ে যাওয়া। সে চোখ মুছে সবাইকে মেনে মানা করে নির্দ্বিধায় উদ্যত করে, আব্বু আমি বলে থেমে যায় প্রিয়তা। কিছু একটা ভেবে মানা করতে গিয়েও করে না, চুপ করে যায়। সাদমান শিকদার হয়তো এটারই অপেক্ষা করছিলেন। প্রিয়তা যদি একবার মানা করে দেয়, তবে বাকিটা উনি সামনে নেবেন। এই বিয়েটা যেভাবেই হোক না কেন বানচাল করতে হবে। প্রিয়তা থেমে যেতে দেখে উত্তেজিত হয়ে পড়লেন সাদমান শিকদার। কিছু বলবে মা? বলো, আমায় নির্ভয়ে বলো। সকলে একত্রে তাকায় প্রিয়তার দিকে, কিন্তু কিছু বলে না প্রিয়তা, মাথা নিয়ে নেয়। সাদমান শিকদার আদরে কণ্ঠে শুধায়, বল মা, কিছু বলবি? কোনো সমস্যা? প্রিয়তা দুই পাশে মাথা নাড়ায়, যার অর্থ কোনো সমস্যা নেই। নিরাশ হয় সাদমান শিকদার। সাজ্জাদ শিকদার হেসে মেহজাবিন চৌধুরীকে বলেন, তাহলে আপা, প্রণয়ের বিয়ের পর সামনের মাসে একটা দিন দেখি না? ওর বিয়ের 1 সপ্তাহের মধ্যেই হবে। আচমকাহীন কথায় সকলে আশ্চর্য হয়ে যায়। একত্রে তাকায় প্রীতমের দিকে। প্রীতম এতক্ষণে নীরব ছিল, নীরব দেখেছে সব। এবার মুখ খুললেন, বলল, ওর বিয়ে প্রণয়ের সাথেই হবে, একসাথে এক আসরে। প্রীতমের তাড়াহুড়ো ভ্রু কুচকানোয় সাদমান শিকদার কঠিন কণ্ঠে বললেন, কেন এত তাড়াহুড়ো? কি আছে? প্রেরণার বিয়ে আগে হোক, তারপর হবে কোন ধীরে সুস্থে। সাজ্জাদ শিকদার সম্মতি জেনে বলেন, তাই তো বাবা, এত তাড়াহুড়োর কি আছে? প্রীতম কোনো প্রতিক্রিয়া দেখায় না, কঠোর কণ্ঠে বলল, কারণ আমি চাই না আমার বোনের বিয়ে 1 সপ্তাহের মধ্যেই হোক, তাই প্রেরণার সাথেই হবে। এখানে আপনাদের কোনো আপত্তি আছে? মেহজাবিন চৌধুরী সম্মতি জেনে বলেন, না বাবা, আমার কোনো আপত্তি নেই। আসলেই তো সুবাদ কাজ ফেলে রাখা উচিত নয়। একসঙ্গে দুটো বিয়ে হয়ে গেলে এর থেকে ভালো আর কি হতে পারে। সাজ্জাদ শিকদার আর মানা করলেন না, তবে সাদমান শিকদার একটু খেপে গিয়ে বললেন, তুমি কি তো বাড়াবাড়ি করছো প্রীতম? প্রীতম কেবল ক্ষিপ্ত হেসে বলল, কিছু বলে না। ফারহাদ চৌধুরী, তাহলে কি বেশি সময় নেই? প্রণয়ের বিয়ের আর মাত্র 4 দিন বাকি। কাল থেকেই তো শপিং শুরু করার কথা ছিল। তাহলে কাল থেকে প্রিয়তার শুদ্ধের জন্য শপিং শুরু করে দেবে? মেহজাবিন চৌধুরী মাথা দুলাল।
সকলে উচ্ছ্বাসিত হওয়ার চেষ্টা করলো, কিন্তু মনে মনে ছটফটিয়ে উঠল প্রিয়তা। অশান্ত চোখে আশেপাশে তাকালো। সব গপে শুনতে এসে ইন্টারেস্টেড নয়। মেহজাবিন চৌধুরী সবার মুখে মিষ্টি তুলে দিয়ে হাসি খুশি বললেন, তাহলে কত ফাইনাল? 15 তারিখে বিয়ে। তন্ময় অরন্দ দুজন চেপে বসলো একে অপরের দিকে। অরণ্য একটা গোলাপ যেমন মুখে দিয়ে বলল, বুঝতে পারিস তো পার্টনার, বাড়িতে পরিদের মেলা বসতে চলেছে। অর্ধেক তোর অর্ধেক আমার। আরে ছোটগুলো তোর, বড়গুলো আমার। ওকে, ডিল ফাইনাল। তাহলে প্রত্যেকটা আরেকশনের জন্য আলাদা আলাদা আউটফিট লাগবে। কাল আমরা বেছে বেছে শপিং করব। সমুদ্র ওদের এসব আজগুব কথাবার্তা শুনে দাঁত কেটে কেটে বলল, তোরা কি আশেপাশে মেয়ে ছাড়া কিছু দেখতে পাস না? অর্ণব রুয়াকি বলল, তো ছেলে দেখবো নাকি? তন্ময় বাঁকা হেসে বলল, আমাদের ছেলেদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। সমুদ্র দুজনের কান টেনে দিয়ে বলল, তোদের কপালে সোজা ভাবির আপডেট ভার্সন চলবে দেখিস। শিকদার বাড়ির বড়রা সকলে সব কথাবার্তা ফাইনাল করে নিল। সাজ্জা শিকদারের মেহজাবিন চৌধুরীর ঠোঁটে অতৃপ্ত প্রসাদময়ী হাসি। সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে প্রায়। প্রিয়তা অস্থির নয়নজোড়া একত্র কাউকে খুঁজছে অনবরত। মাথায় ঘুরিয়ে এদিকে ওদিকে তাকাতে তাকাতে হঠাৎ সিটির পানে চোখ পড়ল প্রিয়তার। সাথে সাথে এই 2-1টা হাইব্রিড মিস করলো বেচারা। হাতে হেলমেট নিয়ে সিঁড়ি ভেঙে নেমে আসছে 4 পুরুষ। 4 জনেরই সেম আউটফিট, সেম টাইপ ব্ল্যাক টি শার্ট, এর সাথে স্কিন টাইট ব্ল্যাক লেদার জ্যাকেট, হাতে কবজিতে কালো রুমাল বাঁধা। প্রিয়তা চোখ ফেরাতে পারছে না সেই তৃতীয় পুরুষটার দিকে থেকে। তবে সেই নিষিদ্ধ পুরুষ একেবারের জন্য দেখছে না প্রিয়তাকে। প্রণয়, শুদ্ধ, সাদাব, আবির্ভাব নিচে এসে সবাইকে একসাথে দেখে অবাক হলো খানিকটা। তবে বেশি না ভেবে বেরিয়ে যেতে নিলেই পেছন থেকে শুদ্ধকে ডেকে উঠলেন মেহজাবিন চৌধুরী। কোথায় যাচ্ছ মাইসান? মায়ের কণ্ঠে থমকে দাঁড়ালো শুদ্ধ। পেছন করে প্রত্যুত্তর করলো, বাইক রাইডে যাচ্ছি মম। যাচ্ছ যাও, কিন্তু সাবধানে যাবে। ঠিক আছে মম বলে আবার যেতে ধরল শুদ্ধ। আবার ডেকে উঠলেন মেহজাবিন চৌধুরী, দাঁড়াও। আবারও দাঁড়িয়ে পড়ল শুদ্ধ। মেহজাবিন চৌধুরী হাতের ইশারায় ডেকে বললেন, এদিকে এসো, অত দেরি হচ্ছে। তবে এতে প্রণয়, সাদাফা, আবির্ভাবকেও বিরক্ত প্রকাশ করলো না। শুদ্ধ ঘুরে আবার সরাসরি মায়ের দিকে তাকালো। সাথে সাথে শুদ্ধর হার্ট যেন বিট করার বন্ধ করে দিল। কণ্ঠটা এসে থেমে গেল নিঃশ্বাস। চোখে পলক ফেলতে ভুলে গেল শুদ্ধ। বাড়ি ভর্তি মানুষের সামনে বোকার মতো হাঁ করে তাকিয়ে রইল প্রিয়তার দিকে। সকলের ঠোঁট চেপে হাসলেন। মেহজাবিন চৌধুরীকে শ্রেতাকে ইশারা করলো। শ্রেতা গিয়ে এসে ভাইয়ের হাত ধরে নিয়ে প্রিয়তার কাছে গেল। মেহজাবিন চৌধুরী, প্রণয়, সাদাফ, আবির্ভাবকে ডাকলেন। ওরাও গেল। অনুশ্রী বেগম সবার হাতে মিষ্টির প্লেট তুলে দিলেন। প্রণয় একবার মিষ্টির প্লেটের দিকে তাকিয়ে আরেকবার প্রশ্নের চোখে তাকালো অনুশ্রী বেগমের দিকে, কিন্তু চলের চোখে চোখ অনুশ্রী বেগমের। শুদ্ধ যেন এখনো ঘোরের মধ্যে আছে। শ্রেতা তাকে নিয়ে প্রিয়তার পাশে গিয়ে বসিয়ে দিল। বলতেই হবে, মানিয়েছে, ভীষণ সুন্দর, একদম চোখ জুড়ানো যাওয়ার মতো। প্রণয় সুন্দর একবার শান্ত চোখে তাকালো দুজনের দিকে। মেহজাবিন চৌধুরী হঠাৎ করে বললেন, 4 দিন পর তোদের বিয়ে শুদ্ধ। মেহজাবিন চৌধুরীর কণ্ঠ হতে উক্ত শব্দগুচ্ছ কানে পৌঁছানো মাত্রই স্তব্ধ হয়ে গেল শুদ্ধ। শুধুমাত্র একটা কথাই আশপাশে ছড়িয়ে পড়ল, পিনপত নীরবতা। প্রিয়তার সাথে সাথে ফট করে চোখ তুলে তাকালো প্রণয়ের চোখের দিকে। তবে প্রিয়তার ভাবনা অনুযায়ী কোনো রিয়াকশন দেখালো না প্রণয়। ভীষণ স্বাভাবিকভাবে মিষ্টির একটুকু ভেঙে মুখে দিল। প্লেটটা নিচে টেবিলে রেখে, সরি গাইস, বেশি খেতে পারবো না, ডায়েটে আছি। কয়েক জেরা ব্যর্থ করুণ দৃষ্টি নিক্ষিপ্ত হলো প্রণয়ের দিকে। সকলের হয়তো প্রণয়ের চোখের ব্যথা দেখতে চাইল, কিন্তু মহা আশ্চর্যজনক তেমন কেউ কিছু দেখতে পেল না। শুধু হঠাৎ করেই কেমন লজ্জা লাগতে শুরু করলো। লজ্জায় কাল মুখ রক্তিম হয়ে উঠেছে। ছেলের বুকের ভেতরটা যেন সুখের জোয়ারে প্লাবিত হচ্ছে। এমন শব্দ যে শুনতে পাবে তা কি কখনো আশা করেছিল? শুদ্ধ তৃপ্ত চোখে তাকালো প্রিয়তার দিকে। প্রিয়তা কানের কাছে ঠোঁট নিয়ে মৃদু আওয়াজে ডাক দিল, সুইট হার্ট। আচমকা চমকে উঠল প্রিয়তা। শুদ্ধ সকলের অলস খেয়ে সন্তর্পণে চেপে ধরল প্রিয়তার কোমল হাতের গোছা। প্রিয়তা হতভম্ব। শুদ্ধ পুনরায় প্রিয়তার কানে কানে ফিসফিস করে বলল, মাত্র 4 দিন সুইট হার্ট, এরপর পাক্কা তোমার সালামি দিয়ে দেবো। চোখ বন্ধ করে ফেলল প্রণয়। হাত মুষ্টিবদ্ধ করে চুপচাপ বেরিয়ে গেল বাড়ি থেকে। প্রণয়কে এভাবে চলে যেতে দেখে ভয় কেঁপে উঠল আবির্ভাব। শুদ্ধকে টেনে তুলে বাড়ি থেকে বেরিয়ে গেল। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।